তোমার আমার প্রেমগাথায় লেখিকা ইনমেনিয়া উর্জয়মী পর্ব ৬ ও ৭। সাফা চিন্তা করছিল জ্যাক কেন এভাবে বলল। তার চোখে কি আছে, কিছুটা নেশায় ভেসে যাচ্ছে কি? ওই নীল চোখ দুইটা এত গভীর কেন? সে যখন জ্যাকের হাতটা সরাতে গেল তখন জ্যাক বলল, শোনো মেয়ে, ঠোঁটে রং মাখবে না। তোমার ঠোঁট দুইটা তো এমনি রক্তজবা। সকালবেলা একটু হাঁটতে বের হয় সাফা। নিচের দিকে তাকিয়ে সে কিছু জানি গভীর চিন্তা করছে। হঠাৎ কারো শরীরের সঙ্গে ধাক্কা লাগে। সাফা তড়িৎ গতিতে আশেপাশে দেখে, কিন্তু কেউ নেই। শান্তির নিঃশ্বাস নেয়, তারপর সামনে তাকিয়ে জ্যাককে বলে, সরি ভাইয়া, দেখি নাই। পড়াশোনা কেমন চলছে? হঠাৎ এভাবে পড়াশোনা জিজ্ঞেস করাতে সাফা একটু অবাক হয়। তারপর দাঁত কেলিয়ে হেসে বলে, পড়াশোনা পড়াশোনার মতোই আছে। নতুন স্যার কি ভালোভাবে পড়াচ্ছেন? সাফা অবাক হয়, উনি আবার পড়াশোনার পিছনে পড়ল কেন? ভাইয়া আসি, আমার না দেরি হয়ে যাচ্ছে। জ্যাক কুসকে দেখে, তারপর বিড়বিড় করে কিছু একটা বলে, শোনো, পড়াশোনার কোনো হেল্প দরকার হলে আমার কাছে আসবে। সাফা শুধু নিচের দিকে তাকিয়ে রইল। তার কেন জানি লজ্জা লাগছে খুব। তারপর সে সামনের দিকে হাঁটা ধরে এবং মিতুদের বাড়ির সামনে এসে থামে। মিতুর সাথে সে আড্ডা দিবে আজ। দরজা ধাক্কা দিতে মিতুর মা হেমি আন্টি দরজা খোলে। তাকে কেন জানি খুব খুশি রাখছে। জিজ্ঞেস করাতে বলে, জানিস, মিতু আজকাল সারাদিন পড়াশুনো করে। আমার মেয়েটা অবশেষে পড়াশুনো নিয়ে সিরিয়াস হলো। মিতুর রুমের সামনে আসতে সাফা দেখে মিতু খুব মনোযোগ দিয়ে পড়ছে এবং কিছু চিন্তা করছে। কিরে, তুই নাকি পড়াশুনো করছিস, ভণ্ডামি কি বের করে দিল সৈয়দ? শুনলাম সে নাকি তোকে পড়াতে আসে। আরে চুপ বাল, এর কথা বাদ দে। শোন, বৈজ্ঞানিকদের মতো ভাব নিয়ে মিতু বলে আমি গবেষণা করছি। কি নিয়ে? লাজুক ভাব নিয়ে মিতু বলে, বাচ্চা নিয়ে গবেষণা করছি। বায়োলজির 12 অধ্যায় পর বুঝবি। কই দেখি তো কি আছে। সব তো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই তো বুঝলাম না। কারণ তুই গরু। সাফা হতাশ হয়ে মিতুর খাটে বসে। আমার সাথে আজকাল কি যেন হচ্ছে, মনে হয় কেউ গভীরভাবে আমাকে ছুঁয়ে যাচ্ছে। কিন্তু কে আমি বুঝতে পারছি না, কারণ তুই তো জানিস আমি চশমা ছাড়া কিছুই ঠিক মতো দেখি না। কি করব বুঝতে পারছি না। মনের ভুল এটা, এমনটা সম্ভব না। আসলে কি সম্ভব না? সাফা চলে যায় গভীর চিন্তায়। তাহলে তার সাথে যা হচ্ছে তা কি? এটা কি কোনো দুঃস্বপ্ন? বিকেল ৩টা। সাফার মিতু লাল শাড়ি পরে বের হয়েছে। উদ্দেশ্য জঙ্গলের রাস্তা বা ভেতরে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলবে। চোখে গাঢ় কাজল, খোলা চুল, হালকা গহনা। দুজনকে দেখলে পায়ে লাল আলতা, মনে হচ্ছে যেন জমিদার বাড়ির বউ। গভীর জঙ্গলের মধ্যে দুজন ঢুকে পড়ে। হঠাৎ মিতু খিলখিল করে হেসে বলে, এখন যদি জিন এসে ঝাঁপিয়ে পড়ে? মজা করতে নেই মিতু। হঠাৎ মিতু থেমে যায়, চোখে যেন কি। তবে সাফা তাকে বকা দিতে থাকে, শোন মিতু, আমি শুধু তোর জন্য আসছি, নয়তো আমার ইচ্ছে নেই। জানোস কতবার কি হয়েছে। আর কিছু বলার আগেই সাফা দেখে মিতু নেই। বুক কেঁপে উঠল তার। কি করবে, কোথায় খুঁজবে? নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করতে চাইলো, কিন্তু গলা আটকে গেল সব শব্দ। সাফা মাটিতে বসে পড়ল। চোখ তুলে তাকাতেই সামনে জ্যাক, যে বিস্ময়ে তাকিয়ে আছে তার দিকে। এক দৌড়ে গিয়ে সাফা জ্যাককে জড়িয়ে ধরল আষ্টে পিষ্টে। হাউমাউ করে কেঁদে উঠল। শার্টের কলার আঁকড়ে ধরে সে কাপা গলায় শুধু বলতে লাগলো, ভাইয়া, মিতু। জ্যাক এক হাতে আগলে নেয় সাফাকে, চোখের পানি মুছে বলে, আছে হয়তো আশেপাশে। না ভাইয়া, আমাকে ফেলে সে কই যাবে? ওর কিছু হলে আমি মরে যাব। জ্যাক মুখের কথা ছিনিয়ে নিয়ে বলে, তোমার মুখে যেন তোমার মরার কথা না শুনি। আর যদি শুনি, বিশ্বাস করো, তোমার ঠোঁট আর ঠোঁটের জায়গায় থাকবে না। প্রমিস সাফা। মিতু, স্বামীর সাথে আছে, টেনশন নিও না, কিছুক্ষণ পর চলে আসবে। কান্না ভেজা কণ্ঠে সাফা বলে, সত্যি তো নাকি মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন? জ্যাক কিছু বলে না, শুধু গভীরভাবে তাকিয়ে থাকে সাফার চোখে। এক মুহূর্ত সময় থেমে গেছে। তারপর হঠাৎ নিঃশব্দতা ভেঙে সে প্রশ্ন ছুড়ে দেয়, একেবারে সোজাসাপটা, তোমার মধ্যে ম্যাচিউরিটি নেই, জানো তো সাফা? সাফা কিছুক্ষণ নিঃশব্দ থাকে, তার চোখে শুধু বিস্ময়, নিষ্পাপ, অপার। সে জানে না কি বলতে হবে, বা আদৌ কিছু বলার মতো আছে কি না। সত্যি বলতে সে তো নিজেই বোঝে না এই ম্যাচিউরিটি আসলেই কি সে ম্যাচিওর না। হঠাৎ মিতু এসে সাফাকে শক্ত করে ধরে বলে, সাফা ফুল। বুক কেঁপে ওঠে এক মুহূর্তেই সাফার। মনে হয় সে চেনা ডাক, খুব চেনা, কই যেন শুনেছে ফুল। কি হলো সাফা? সাফা? হ্যাঁ। আর কিছু বলতে পারল না সাফা। সব কিছু যেন ঝাপসা হয়ে আসলো।
শুধু বোঝাতে পারলো কেউ যেন তাকে খুব আপন করে আগলে নিয়েছে। ভাইয়া জ্ঞান কেন হারিয়েছে সাফা? মিতু প্রশ্ন করে। বেশি চিন্তা করলে যা হয় আর কি। বাচ্চা মানুষ অতিরিক্ত চিন্তা করলে তো হারাবেই জ্ঞান। স্বামী, তুমি মিতুকে দিয়ে আসো বাড়িতে। আর মিতু, টেনশন নিও না, সাফাকে আমি ঠিকমতো পৌঁছে দিব বাড়িতে। সাফা দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার আকাশের দিকে, হাতে একটা চিরকুট যাতে লেখা আছে, আমি ছাড়া অন্য ছেলেকে জড়িয়ে ধরার সাহস কেমনে হলো তোর? একবার সুস্থ হই এর প্রতিশোধ নিব ফুল। তুই দাঁড়িয়ে থাকতে পারবি না, আর দেখিস তোর বিছানা থেকে উঠতে না পারার ব্যবস্থা করব আমি। সাফা হতাশ নিঃশ্বাস ফেলল। এরকম চিরকুট অনেক আসে। কে দেয়, কী কারণে দেয়, উদ্দেশ্য কি, কিছু জানে না সাফা। আগেই ছোট ছোট চিরকুট পড়লে ভালো লাগতো, কাজ করত, তবে এখন তার রাগ আর ঘৃণা কাজ করছে। কে এসব করছে, উদ্দেশ্য কি? আমি আর পারছি না, প্লিজ সামনে আসেন, নয়তো আমার জীবন থেকে দূরে চলে যান। কি বলছি, কাকে বলছি? সাফা তার মাথা চেপে ধরে, পাগল মনে হচ্ছে নিজেকে খুব করে। কি করবে সে? হঠাৎ নাকে আবার সেই মিষ্টি সুবাস লাগে সাফার। কি আশ্চর্য! সাফা চোখ দিয়ে আবারও পানি পড়ছে। দুপা পিছিয়ে যায় সে। কে? কতবার বলেছি রাতে ছাদে আসবে না। সাফা আশেপাশে দেখে কেউ নেই, তাহলে শব্দ কই থেকে আসছে? কে আপনি? যার জন্য এতক্ষণ কান্না করছো, যার জন্য তোমার চোখে এত ঘৃণা? আপনি কি? আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, তবে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারবো না ফুল। আমার সাথে এমনটা কেন করছেন? হঠাৎ সাফা অনুভব করে কেউ তার গালে হাত দিচ্ছে। সাফা পিছিয়ে যায়। এই স্পর্শটা তার পরিচিত। আপনি কে? আমি দেখতে পারছি না কেন আপনাকে? দেখবে সময় হলে, তবে এখনো সে সময়টা আসে নাই ফুল। আপনি কি জিন? আমি অর্ধেক জিন অর্ধেক নেকড়ে। মানে? আমার বাবা ছিলেন জিন আর মা ছিলেন নেকড়ে, এই জন্য আমি অর্ধেক জিন অর্ধেক নেকড়ে। আমার পিছনে পড়লেন কেন? আর নাম কি আপনার? বলবো, তবে কথা দিতে হবে যে। কি কথা? আমার সাথে রোজ কথা বলবে, আমি যখন চাইবো তখন আমি যা করতে বলবো তা করবে। হ্যাঁ, আমার নাম হিয়ান চৌধুরী। তারপর? তোমাকে আমি যে প্রথম সবুজ শাড়ি পরা দেখি, সেদিন তুমি আমার হৃদয়ে ভূমিকম্প সৃষ্টি করে দিয়েছিলে। তোমাকে দেখার পর আমার আর কাউকে কখনো ভালো লাগে নাই ফুল। আমি তোমাকে আমার রাজ্যের ফুল বানাতে চাই সাফা। এটা সম্ভব না। হঠাৎ চারদিকে সবকিছু খুব শান্ত হয়ে গেল, খুবই শান্ত। আকাশটা যেন ধূসর হয়ে উঠল, যেন কারো অভিমানী মুখ। হঠাৎ করে শুরু হলো টিপটিপ বৃষ্টি। ধীরে ধীরে সেই টিপটিপ শব্দ একটানা রিমঝিমে রূপ নিল। বৃষ্টি পড়ছে ছাদের টিনে, রাস্তায়, গাছের পাতায়। প্রকৃতি যেন একসাথে সব সুর বাজাচ্ছে। বেলকনির এক কোণে বসে আছে সাফা, হাতে ধরা কফির মগ। তার চোখ স্থির হয়ে আছে সামনের ফাঁকা রাস্তায়, যেটা এখন প্রায় জনশূন্য। চারপাশে ধোয়া ধোয়া আলো কুয়াশার মতো ঝাপসা করে দিয়েছে দৃষ্টিপথ। বাতাসে ভেসে আসছে ভেজা মাটির গন্ধ, সেই চেনা প্রিয় গন্ধ। সাফার চুল এলোমেলো হয়ে গেছে হালকা বাতাসে। সে খেয়াল করে না, তার চোখে মুখে এক ধরনের প্রশান্তি। মনে হয় যেন বৃষ্টির প্রতিটি ফোঁটা তার মনকে ধুয়ে মুছে দিচ্ছে। মাঝে মাঝে সে মুচকি করে হাসে, আবার চুপচাপ বসে থাকে। মনে হয় নিজের ভেতরে কোথাও একটা ভ্রমণে বেরিয়ে পড়েছে। বৃষ্টির শব্দ, ঠান্ডা বাতাস আর এক কাপ কফির উষ্ণতা, এই মুহূর্তটা যেন সাফার নিজের জন্য সাজানো এক টুকরো নীরব পৃথিবী। সাফার মনে বিষণ্ণতা ছুঁয়ে গেছে। সে গভীর চিন্তায়। হিয়ানের সত্যিটা জানার পর সে সত্যি অবাক। কোনো জিন কি সত্যি এত ভালোবাসতে পারে? হঠাৎ সাফা পিছনে ফিরে আর চোখ কুঁচকে দেখে, তারপর মুখ ভেঙিয়ে বলে, এরকমভাবে লুকিয়ে দেখছেন কেন? শোনেন চৌধুরী সাহেব, আপনি আসলে, আমি অনুভব করতে পারি। শেষ পর্যন্ত চৌধুরী সাহেব? ফুল, কেমন জানি মনে হচ্ছে নানা নানা একটা ভাব। তুমি আমাকে শুধু হিয়ান বলবে, মিষ্টি করে হিয়ান। শোনেন চৌধুরী সাহেব, আপনি যেন আমাকে নিজের দাদি মনে করেন, এই জন্য চৌধুরী ডাকি। বেশি হচ্ছে। তুমি আমার ফুল, তোমাকে আমি ভালোবাসি। তোমার বয়স কম, এই জন্য অপেক্ষা করছি, নয়তো আগেই তোমাকে মিসেস হিয়ান চৌধুরী করে নিয়ে যেতাম। ফুল, তোমাকে আমি নিজের বউয়ের জায়গা দিয়েছি, তুমি আমার বউ হবে। সম্ভব না, এটা শুধু আপনার কল্পনাতেই সম্ভব। তুমি কি জ্যাক, স্বামী, তাদের মধ্যে কাউকে ভালোবাসো ফুল? জ্যাক, স্বামী ফাইয়ে আসলো কেন? আর তাদের কেন ভালোবাসবো? তাদের থেকে দূরে থাকবে তুমি শুধু আমার ফুল। তোমাকে অন্য কেউ স্পর্শ করবে তা আমি সহ্য করব না। তবে হঠাৎ এই প্রশ্ন?
দেখলাম তো কেমনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলে। আমাকে তো কখনো ধরো না। আমি ভয় পেয়েছিলাম। চারিদিকে নীরবতা, কোনো শব্দ নেই। সাফা মনে করে হিয়ান হয়তো চলে গেছে, তাই সে নিজের চুলগুলো খুলে দেয় এবং আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। তার উচ্চতা 5 ফুট, চুলগুলো কোমর পর্যন্ত, দেখতে ভারী মিষ্টি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, গালে একটা ছোট্ট কুচকুচে কালো তিল, চোখের রং হালকা সবুজ, যা শুধু গভীরভাবে দেখলেই বোঝা যায়। সাফা হঠাৎ ঘাড়ে একটা নরম স্পর্শ টের পায়, যেন কারো আঙুল তার চুলের ভেতর দিয়ে ধীরে ধীরে বয়ে যাচ্ছে। সে চোখ বন্ধ করে নেয়। প্রথমে ভাবে হয়তো মৃদু বাতাসেই তার চুল উঠছে, অথবা নিঃসঙ্গ ঘরের কোণে অলস ধোয়ার মতো কল্পনা মাত্র তার। কিন্তু পর মুহূর্তেই সে স্পষ্ট বুঝতে পারে এটা বাতাস নয়, এটা হিয়ান। চেনা সেই স্পর্শ, সেই আত্মবিশ্বাসী ছোঁয়া, সব মিলিয়ে তার ভেতরটা কেঁপে ওঠে। কিছু একটা বলার আগেই হিয়ানের আঙুল আরও একভাবে চুলে আলতো করে শুয়ে যায়। সাফা সঙ্গে সঙ্গে এক পা পিছিয়ে সরে আসে, মুখে অস্বস্তি আর বিরক্তির ছাপ, চোখে অভিমান। এরপর রাগে টনটন কণ্ঠে বলে, আপনি আমাকে এভাবে ছোবেন না। আপনার কোনো অধিকার নেই। আপনি সবসময় এমনটা করেন কেন? সেদিনও আপনি ছিলেন, তাই না? আমি জানি যতবার মনে হয়েছে কেউ আমাকে স্পর্শ করছে, কিন্তু চোখ খুলে কাউকে দেখতে পাই না। আপনি করেন এসব, তাই না? বলতে বলতে সাফা কান্নায় ভেঙে পড়ে। হিয়ান তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বুকের মাঝে লুকিয়ে নেয়। সাফা সরে যেতে চায়, তবে পারে না। ফুল, এমন করিস না। তুমি বললে আমি আর কাছে আসবো না, তবে দূরে যেতে বলিও না। তোমাকে ছাড়া যে আমি অন্ধ। তোমার সুবাস না পেলে আমি বাঁচতে পারি না। প্লিজ, তুমি কান্না করিও না। এই দেখো, দূরে চলে যাচ্ছি। গুনে গুনে 2 আঙুল দূরে। পাগল, সব আমার কপালেই থাকে কেন? ফুল, শাড়ি পরো, আমি দেখব তোমাকে। পরবো না। কেন? কে আপনি যে যা বলবেন তাই করব? আমি তোমার স্বামী। কেমন স্বামী হন, প্রমাণ দেন তো। এই দেখো, স্বামী স্ত্রী তারা একসাথে এক রুমে থাকে, তুমি আর আমি আছি। এসব অজুহাত সাইডে রাখেন আর আমার রুম থেকে বের হন। পচা জিন, পারলে জীবন থেকেও বের হয়ে যান। সারা রুম জুড়ে নীরবতা। সাফা বুঝতে পারে হিয়ান অনেকক্ষণ আগেই চলে গেছে। একাই বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় সে। আলমারি থেকে মায়ের পাতলা সাদা শাড়িটা বের করে হালকা মেকআপ করে পরে নেয় শাড়িটা। তারপর কয়েকটা ছবি তুলে, হাতে সবুজ চুড়ি, কপালে লাল টিপ। খাটের উপরে শুয়ে শুয়ে হিয়ান দেখছে সাফার এই ফুলের পাগলামি। কিন্তু হঠাৎ বাতাসে শাড়ির আঁচল উড়ে গিয়ে সাফার ফর্সা শরীর আংশিক দৃশ্যমান হয়। অন্যদিকে সাফার কোনো হুঁশ নেই। সে নিজের মতো করে একটার পর একটা ছবি তুলেই যাচ্ছে। হিয়ান, কন্ট্রোল, কন্ট্রোল, কন্ট্রোল। ফুল এখনও ছোট। রাত ৩টা, আকাশ ঘন মেঘে ঢাকা, কোথাও চাঁদের আলো নেই, শুধু মাঝে মাঝে ঝিরঝির করে হাওয়া বইছে আর গাছের পাতাগুলো কাঁপছে অদ্ভুত এক শব্দে। জ্যাক একা হাঁটছে জঙ্গলের সরু আঁকাবাঁকা রাস্তায়, তার গা বেয়ে ঘাম পড়ছে, শার্ট ভিজে গেছে, গলা শুকিয়ে কাঠ, চোখের পাতায় কোনো নিদ্রার ছোঁয়া নেই। এই পথে কেউ সচরাচর আসে না, কারণ সকলে জানে এই জঙ্গলের গভীরে একটা পুরনো জমিদার বাড়ি আছে, শতবর্ষ পুরনো, ধ্বংসস্তূপে পরিণত। আর লোকমুখে শোনা যায় ওখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। জ্যাক থেমে যায় সেই জমিদার বাড়ির সামনে। চাঁদের আলো না থাকলেও বাড়িটার কঙ্কালসার রূপ অন্ধকারে স্পষ্ট। ভাঙা দরজা, ঝুলে থাকা জানালার পাল্লা আর তীব্র গন্ধ, ধ্বংস, মৃত্যু আর আতঙ্কে। হঠাৎ সে দেখে সামনের উঠানে একটি মেয়ে পড়ে আছে। বয়স বেশি না, শরীর নড়ছে না, চোখ বন্ধ। পাশে আরেকজন ছেলে আশিক নিঃশব্দে দাঁড়িয়ে। তার চোখে ভয়ের ছাপ নেই, যেন সে জানে ঠিক কী ঘটতে যাচ্ছে। জ্যাক তাকায় আশিকের দিকে, শুধু একটিখানি মাথা নাড়ে। আশিক সঙ্গে সঙ্গে সরে দাঁড়ায়, ছায়ের মতো মিলিয়ে যায়। জ্যাক ধীরে ধীরে মেয়েটার দিকে এগিয়ে আসে, তার মুখে এক অদ্ভুত ঠান্ডা অভিব্যক্তি। মাটিতে হাঁটু গেড়ে বসে মেয়েটার মুখে হাত রাখে আলতো ছোঁয়া, যেন সে বুঝে নিতে চায় মেয়েটা এখনো বেঁচে আছে কি না। মেয়েটার নিঃশ্বাস ক্ষীণ কিন্তু চলমান না। জ্যাক তার মুখের কাছে মুখ আনে, তারপর একটানা চেয়ে থাকে মেয়েটার ঘাড়ের দিকে। সে ঘাড়ে স্পর্শ করে, ঠান্ডা জমাট বাঁধা স্পর্শ। তারপর ধীরে ধীরে ঠোঁট ছোঁয়ায়। হঠাৎ এক নিমিষেই তার চেহারার পরিবর্তন ঘটে। চোখ দুটো লাল হয়ে ওঠে, দাঁতের মধ্যে থেকে বেরিয়ে আসে বড় ধারালো ভয়ানক দুটো ভ্যাম্পায়ার দাঁত। কোনো শব্দ হয় না। মেয়েটার মুখ চাপা দিয়ে সে তার ঘাড়ে দাঁত বসিয়ে দেয়। রক্তের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে, অন্ধকার আরও গাঢ় লাগে। জ্যাক মেয়েটার সমস্ত রক্ত চুষে খেয়ে নেয়, শরীরটা নিস্তেজ হয়ে যায়, নিথর পড়ে থাকে তার কোলে। তারপর সে ধীরে ধীরে মাথা তোলে,
ঠোঁটে রক্তের দাগ, চোখে পিপাসার তৃপ্তি। আস্তে আস্তে জ্যাকের আসল রূপ প্রকাশ পায়। সে আর মানুষ নয়, সে সম্পূর্ণ এক ভ্যাম্পায়ার। শত বছরের ক্ষুধায় পাগল, রক্তে বেঁচে থাকা এক অভিশপ্ত ভ্যাম্পায়ার। আর দূরে ছায়ার মধ্যে দাঁড়িয়ে থাকে আশিক, নিঃশব্দে নিশ্চলভাবে। তার চোখে এখন মানসিকতা নেই, হয়তো সেও আর মানুষ নয়। আশিক জ্যাকের কাছে এসে জিজ্ঞেস করে মৃদু কণ্ঠে, জ্যাক, তুমি ঠিক আছো? ওয়াইল্ড রোজ চাই তাকে, আর দূরে রাখতে চাই না আমি। কিন্তু জ্যাক ভাইয়া, তুমি ভ্যাম্পায়ার, সে মানুষ, এটা কি সম্ভব তোমাদের এক হওয়া? আমি ভালোবাসি ওয়াইল্ড রোজকে। আমি তার ছুঁয়ে যাওয়া বাতাসকে ভালোবাসি, তার সম্পূর্ণটাকে ভালোবাসি, তাকে আমি নিজের খুব কাছ থেকে অনুভব করতে চাই। কিন্তু সে কি তোমাকে ভালোবাসবে? জ্যাক তার রক্তাক্ত দাঁত আর চোখের পানি নিয়ে নিষ্পাপ তাকিয়ে থাকে, কোনো উত্তর দেয় না। নদীর ধারে বসে আছে মিতু আর স্বামী। মিতুর দৃষ্টি স্বামীর দিকে আর স্বামীর দৃষ্টি পানির দিকে। এই সময় মিতু বলে, ডাকছিলে যে ভাইয়া, সাফাকে বলবি যেন তোর সাথে আমার কাছে পড়তে আসে। বলবো না। স্বামী কুচকে বলে, কেন? কারণ আগে বলো, তাকে আমি কেন বলবো যে আমার সাথে স্বামী ভাইয়ের কাছে পড়তে আই? আমি তাকে দেখতে চাই তাই। তুমি দেখতে চাও মানে? আমি ভালোবাসি সাফাকে, সে আমার জেলি।